তাদের প্রিয় একটা বয়ান ছিল যে আগে খাদ্য ইত্যাদি উন্নয়ন, তারপরে গণতন্ত্র। তো সেটা যেমন রাজনৈতিক ভাবেও সেটা সত্য না, এবং তার পাশাপাশি তার ফলাফল আমরা দেখেছি। তো এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হলে করার মাধ্যমে আমি ধরে নিচ্ছি যে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে। এবং এখানে এতক্ষণ যে আলোচনাগুলি হলো খুবই জ্ঞান সমৃদ্ধ আলোচনা, এবং আমার মনে হয় না যে এখানে সংস্কার নিয়ে কারো দ্বিমত রয়েছে, কিংবা সংস্কার যে একটা দীর্ঘ প্রক্রিয়া সেই ব্যাপারেও কারো দ্বিমত রয়েছে। কিন্তু আমি যদি একজন অর্থনীতিবিদের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে অবশ্যই 15 বছরের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং প্রাতিষ্ঠানিক ক্ষয় যেটা হয়েছে, সেটা অর্থনীতির বিভিন্ন প্রতিষ্ঠানকেও কিন্তু ক্ষয়িষ্ণু করে তুলেছে, যার ফলেই এই যে অর্থনীতির বিভিন্ন সূচকগুলোতে একটা ক্ষয় আমরা দেখতে পাচ্ছি, যার ফলে অর্থনৈতিক স্থবিরতা যেটা একটা ভঙ্গুর অবস্থায়। এবং এই সামগ্রিকভাবে যে জুলাই অগাস্ট আন্দোলন হয়েছিল, সেটার আন্ডারলাইন কারণটাই তো ছিল অর্থনৈতিক। প্রথমে এটা কর্মসংস্থানের জন্য, যে চাকরি ক্ষেত্রে কোটা সংস্কারের জন্য, কারণ চাকরি হচ্ছিল না। এই যে এত উন্নয়নের গল্প, সেটার মধ্যে আমরা দেখেছি যে এমন একটা উন্নয়ন যেটা আসলে ফাঁপা ছিল, এবং সেটা কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে পারছিল না। এবং সেটার পরবর্তীতে আসলে একটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার দিকে আমরা যাচ্ছিলাম, এবং সরকারি তথ্যেই, যদিও সেই তথ্যের যে নির্ভরযোগ্যতা সেগুলো কিন্তু একেবারেই গ্রহণযোগ্য ছিল না। সেটা আমরা 15 বছরই বলে এসেছি যে আপনার এই উন্নয়নের ফলাফলটা কি? কর্মসংস্থান নাই, বিনিয়োগ নাই, তারপরে বৈষম্য বাড়ছে, তাহলে এটা কোথা থেকে আসছে এই ম্যাজিকটা? তো সেটা পরবর্তীতে আমরা দেখলাম ছাত্র গণ আন্দোলনের ফলাফল হিসাবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার একটা আন্দোলন হলো। এবং একজন বলেছেন, সবাই আমার এখানে খুবই প্রিয় বক্তা যারা বলেছেন যে আমাদের প্রত্যাশাটা খুব বেশি ছিল না, কিন্তু প্রত্যাশা ছিল তখন যখন আন্দোলন হলো। কারণ তখন বলা হয়েছিল যে রাষ্ট্র সংস্কার করা হবে, রাষ্ট্রের মেরামত করা হবে, তারপরেই কিন্তু আসলে নির্বাচন করে তারপরে দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। সেটা কিন্তু খুবই একটা উচ্চাকাঙ্ক্ষা, এবং এটা বাস্তবতা বিবর্জিত আমি বলবো। কারণ এই যে সংস্কার করে তারপরে নির্বাচন কিংবা ক্ষমতা কোনো দলের হাতে যাওয়া, সেটা একেবারেই সম্ভব না, এবং সেটা আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, তাই বলে আমি অপেক্ষা করব 2 বছর 3 বছর, সেটা তো না। আমরা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে যদি বলি, 3টা এখানে বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে যে এই যে আবার তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়া, তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে জনগণের মধ্যে একটা স্বস্তি ফিরে আনা। এই যে মূল্যস্ফীতির চাপ 3 বছর থেকে ক্রমান্বয়ে বাড়ছে, হ্যাঁ আগের সরকারের ব্যর্থতা এটার মধ্যে দায়ী, কিন্তু এই মূল্যস্ফীতির চাপটা কিভাবে দ্রুত আমরা আয়ত্তে আনতে পারি সমস্ত জনগণের মধ্যে। এখন আর আসলে এইটা দরিদ্র, অতি দরিদ্র, ফিক্সড ইনকাম গ্রুপ সেটা না, ব্যবসায়ীরাও বলছেন কস্ট অফ বরোইং বেড়ে যাচ্ছে মূল্যস্ফীতির জন্য। মূল্যস্ফীতির চাপ কমাতে যে এই যে সুদের হার বাড়ানো হচ্ছে, এটা একটা অন্যতম অস্ত্র। অফকোর্স সংকোচনমূলক মুদ্রানীতি নিতে হয়, কিন্তু তাদেরও, ব্যবসায়ীরাও এই কস্ট অফ বরোইংয়ের কারণে তাদের কস্ট অফ বিজনেসও বেড়ে যাচ্ছে। সেটারও আরও কারণ। এখন কেন তারা শুধুমাত্র সুদের হারের কথা বলছেন? কারণ আমাদের যে অন্যান্য বিনিয়োগের জন্য যে অন্যান্য পরিবেশ, সেগুলো তো নাই। এখানে আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ, দুর্নীতি, এগুলো তো বন্ধ হয়নি, এবং এই কারণে কিন্তু আরও বেশি করে বিনিয়োগের অবস্থাটা জটিল হয়ে যাচ্ছে। তারপরে রয়েছে যে আইন শৃঙ্খলার অবনতি, সেটা রয়েছে। তো এই যে একটা স্বল্পকালীন ইমিডিয়েট পদক্ষেপ। তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে কিছু পুঞ্জীভূত, এই যে এত বছরের পর বছর প্রতিষ্ঠানগুলো, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে নষ্ট করে ফেলা হয়েছে, এই পুঞ্জীভূত সমস্যাগুলিকে, আসলে অ্যাকুমুলেটেড সমস্যাগুলিকে সামাল দেওয়া। এর মধ্যে আপনার কর ব্যবস্থা, সরকারি যে খরচ, এটার মধ্যে স্বচ্ছতা আনা, জবাবদিহিতা আনা, খরচের অপচয়ের রেশ টেনে ধরা, এই ধরনের অনেক কিছু। এবং তৃতীয় হচ্ছে যে কিছু সংস্কার কার্যক্রম শুরু করা, এবং এটা পরবর্তীতে যাতে
চলমান থাকে সেটা নিশ্চিত করা, এবং সেটা নিশ্চিত করতে গেলেই আসলে রাজনীতিবিদদের প্রয়োজন পড়ে, একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন প্রয়োজন পড়ে। তবে একটা কথা, এই যে এতগুলি সংস্কার হচ্ছে, দিনের শেষে কিন্তু রাজনীতিবিদরা যদি এটা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ না হন এবং নির্বাচনের পরে যদি তারা এটাকে নাল এন্ড ভয়েড করে দেন, তাহলে কিন্তু আমরা জনগণ সেই অসহায়ত্বের মধ্যেই পড়ে থাকবো। তো মোট কথা হচ্ছে যে খুবই ভালো, এবং যে সমস্ত কমিশনগুলি করা হয়েছে, যোগ্য ব্যক্তিরা অনেক ভালো ভালো পদক্ষেপ এবং সুপারিশমালা নিয়ে এসেছেন। কিছু কিছু ব্যাপারে আমাদের দ্বিমত থাকতে পারে, সেটা আলোচনার মাধ্যমে এগুলোর আমরা হয়তো কনসেন্সাসে আসতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে এগুলো করছেন, নির্বাচনের পরে এগুলো কি নির্বাচিত দলগুলো তারা কি এটা গ্রহণ করবেন? করলে কতখানি করবেন? আংশিক করবেন নাকি পুরোটাই করবেন, নাকি একেবারেই ফেলে দিবেন? এই যে একটা সংশয় তৈরি হয়েছে, এটা একটা হতাশার বিষয়। আসলে সবাই সংস্কার চেয়েছে, এর মধ্যে কোনো দ্বিমত নাই। আরেকটা হচ্ছে যে সংস্কার চলমান প্রক্রিয়াটা, সবাই বলেছেন সংস্কার করতে গেলে মনোজগতের পরিবর্তন, সংস্কার করতে গেলে একটা সাংস্কৃতিক পরিবর্তন মানে আমি কিভাবে জীবন, আমার আচার আচরণ ইত্যাদির মধ্যেও হয়। আমাকে যদি কালকের থেকে বলা হয় যে আপনি রাস্তায় কাগজ ফেলবেন না, এটার জন্য ফাইন করতে হবে, সেটা কিন্তু আমি প্রথম একে করতে পারবো না। কিন্তু আসলে অভ্যাসের পরের থেকে একটা অভ্যাসেরও বিষয়, কারণ আমি যেই সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছি, সেই আমি বলতে আমরা অনেকেই, তো সেটার পরিবর্তন অনেক সময় সাপেক্ষ বিষয়। তো এই জন্যই একজন বলেছেন যে আসলে অনেক দেশেই যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, যেগুলো গণতান্ত্রিক ভিত্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ডিকেডস অফ প্র্যাকটিস, ডিকেডস অফ রুলস পরিপালন করা, এর ফলেই হয়েছে। আমাদেরও সেরকম ট্রায়াল অ্যান্ড এরর এগুলার মধ্যেই যেতে হবে। কিন্তু আমার কাছে বলা হয় সংস্কার একদিকে থাকুক, চলছে, এটা চলমান, কিন্তু সরকারের একটা ডে টু ডে অ্যাফেয়ারের মধ্যে কিন্তু নজর দিতে হবে। গত 6 মাস প্রথম দিকে আমাদের অবশ্যই অনেকের উচ্চাকাঙ্ক্ষা ছিল, কারণ কি যে এতদিন পরে একটা সরকার এসেছে, এখানে বেশিরভাগই খুবই যোগ্য, তারা আমাদের অনেকেরই পরিচিত, সবারই পরিচিত, তাদের স্বস্বক্ষেত্রে তারা খুবই যোগ্য এবং তাদের কাছে প্রত্যাশা ছিল। কিন্তু আস্তে আস্তে আজকে 6 মাস পরে আমরা যদি একটা লিস্ট নেই, তাহলে সফলতার জায়গাগুলো ইমিডিয়েট কার্যক্রমের জন্য সেখানে কিন্তু হতাশা আসে। আমরা গতকালই স্টেট অফ দ্য ইকোনমি রিভিউ করলাম, সেখানে কিন্তু বেশিরভাগ সূচকেই আমরা এখনও আগের ধারাবাহিকতায়, হ্যাঁ অবশ্যই এটা কিন্তু একবারে পরিবর্তন হয় না, কিন্তু মানুষের ধৈর্যও একটা বিষয়, আর যেটা বললাম যে ইমিডিয়েট বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি শেষ করব, কারণ সময় নাই, যে এই পরিবর্তনের পরে আমরা কি দেখেছি যে এখানে অর্থনৈতিক সংকটের পরে যে আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ, দুর্নীতি, এগুলি কি কমেছে? তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধরেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাজ বিডা করছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ বিডা করছে, এবং এটার মধ্যে একটা তাদের ভিতরে একটা দ্বন্দ্বও তৈরি হয়ে যাচ্ছে, যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিত্য নৈমিত্তিক কাজের ক্ষেত্রেও কিন্তু একটা সমন্বয়ের অভাব রয়ে গেছে। এবং আরও একটি বিষয়, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি কিন্তু পরিবর্তন হয়নি। আমি একটা উদাহরণ, কংক্রিট একটা উদাহরণ দিয়ে বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে আমাদের অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তথ্যের অভাব। আগে সরকারের সময়ে তথ্যের যে তথ্য তারা তৈরি করতেন, মাসাজ করতেন, তারপরে সেই তথ্য কিন্তু আমাদের কাছে পাওয়ার ক্ষেত্রে খুবই একটা বাধা থাকতো, এবং অনেক ক্ষেত্রে তারা বলা হতো যে কিছু তথ্য দেওয়া যাবে না সবাইকে, এখানে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে ইত্যাদি। আসলে কিন্তু সেগুলো না, এবং সেইটাকে এখন পরিবর্তন হয়েছে কিনা। আমরা এই যে গতকাল যে স্টেট অফ দ্য ইকোনমি রিভিউ করলাম, এটার জন্য কিন্তু অনেক তথ্য বিভিন্ন সরকারের বিভিন্ন জায়গায় আনতে গিয়েছিলাম, সব জায়গায় কিন্তু সমানভাবে সহযোগিতা পাইনি। এবং এখানে আরও, এটা আমরা বলেছিও, রিপোর্টের মধ্যে আছে যে দেখেন এই যে আমাদের এই একটা বিষয় যে পাওয়ার পারচেজ অ্যাক্টগুলা, বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলা,
সরকার বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার যে জনসমক্ষে প্রকাশ করা হবে, তারা কিন্তু এখনো সেটা জনসমক্ষে প্রকাশ করেনি, উন্মুক্ত করেনি। এবং তারপরে আমরা 28টা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কিছু কিছু তথ্য চেয়েছিলাম। এগুলো কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো গোপন কিছু না, এটার মধ্যে রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হবেও না, এবং কিংবা এগুলো ক্লাসিফাইড তথ্য এগুলোও না। কিন্তু আমাদেরকে 2বার তারা ফেরত পাঠিয়েছে, তারপরে আর সেটা দেয়নি। তো এগুলো এই পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের মধ্যে বাস্তবায়ন চুক্তি, জ্বালানি সরবরাহ চুক্তি, এই সমস্ত তথ্যগুলো পাওয়ার কথা। অর্থাৎ এই যে মানসিকতা, এই মানসিকতা গণ অভ্যুত্থানই হোক আর বিপ্লবী হোক, এই মানসিকতার পরিবর্তনটা এখনো আমাদের কিন্তু হয়নি। এবং এটার একটা অন্যতম কারণও রয়েছে, যে এই যে যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তাদের হয়তো সদিচ্ছা রয়েছে, কিন্তু এই যে একটা প্রশাসনিক কাঠামো, ওই পুরনো কাঠামোর মধ্যেই কিন্তু কাজ করা হচ্ছে, সেইটাতে কিন্তু তারা সেটা ভেদ করতে পারছেন না। এটা একটা অন্যতম দুর্বলতা, কিন্তু সুযোগ ছিল। এবং এখানে একজন বলেছেন যে কি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং অনেক প্রতিষ্ঠানকে আরও ক্ষমতায়নের কথা বলেছেন। যেমন ক্ষমতায়নের কথা বললেই আমাদের কাছে ভয় লাগে, এই জন্য যে জাতীয় রাজস্ব বোর্ড আরও ক্ষমতায়ন দেওয়ার কথা গত 15 বছরে এবং তারও আগে। এই প্রতিষ্ঠানগুলি কিন্তু মানুষকে হয়রানি করার জন্যই কিন্তু খুবই সেখানে তাদের সাফল্য অনেক। কিন্তু মানুষকে সেবা দেওয়া, সরকারি প্রতিষ্ঠানে যে একটা সেবা বলে যে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটাই কিন্তু অবর্তমান। আগেও ছিল, এখনও খুব একটা উন্নতি হয়নি। আমাদের এই সংস্কারের কথা বলতে গেলে আপনার এই জাতীয় রাজস্ব বোর্ডের এইখানে কর ফাঁকি দিচ্ছে যারা, সেটা কিংবা বিভিন্ন যে কর ঢালাওভাবে কর রেয়াত দেওয়া হচ্ছে, সেগুলি কিন্তু একটা স্বল্পকালীন বিষয়, এখনই করা যেত এবং এখনো সময় আছে, অন্তর্বর্তীকালীন সরকার সেটা করতে পারে। কিন্তু আমরা দেখছি যে আবারও সেই আমলাতান্ত্রিক, যে কি সরকারের হাতে তো টাকা নাই, আগের সরকার একেবারে সব তলানিতে রেখে গেছে। আমাদের জাতীয় উৎপাদনের সাথে, অর্থাৎ জিডিপির সাথে ট্যাক্সের অনুপাত আপনারা সবাই জানেন 8%-এর নিচে, এবং সেই এত অল্প পরিমাণ টাকা দিয়ে সরকারের যে ব্যয়গুলো, ডে টু ডে ব্যয়গুলো, সেগুলো পরিপালন করা যাচ্ছে না। এখন সেই সময়ে সরকারকে অবশ্যই, এবং এই অর্থ বছরে জুলাই আগস্ট মাসে আপনার আন্দোলনের কারণে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে অর্থনৈতিকভাবে, এবং এখনো পর্যন্ত অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, অনেকে ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছে না, সেখানে একটা ঘাটতি হবে। এবং আমাদের হিসাবে যে এই ঘাটতিটা এই পর্যন্ত যে আদায় হয়েছে, এই আদায়টা এই হারে যদি চলে, তাহলে লক্ষ্যমাত্রার চাইতে আমরা 45% পিছনে রয়ে যাব, অর্থাৎ প্রায় অর্ধেকই কিন্তু আমরা পূরণ করতে পারবো না। এই বছরে আরও এটার ঘাটতি হবে। তো এই সময়ে সেই জন্য সরকারকে অবশ্যই সম্পদ সঞ্চালন বাড়াতে হবে। কিন্তু কোথায় আমরা হাত দিলাম হচ্ছে মূল্য সংযোজন কর এবং সাপ্লিমেন্টারি ডিউটির উপরে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা কিনা পরোক্ষ একটা কর ব্যবস্থা, এবং এটা একটা রিগ্রেসিভ, এটা সকলকে সমানভাবে সকলের উপর সমানভাবে এই প্রয়োগ করা হয় বলে ধনী গরিব নির্বিশেষে সবাই একই পরিমাণে দিতে হয়। এবং এই উচ্চ মূল্যস্ফীতির সময়ে দরিদ্র মানুষের কি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু একই সময় আমরা দেখেছিলাম আরেকটি ঘোষণা, সেটা হচ্ছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স, তাদেরকে বাড়ানো। কারো কিন্তু বেতন বাড়েনি। মূল্যস্ফীতির সাথে আপনি ওয়েজেস, স্যালারি যদি দেখেন, সেটার সূচক কিন্তু অনেক নিচে, তো 4-5% নিচে কোনো ক্ষেত্র বিশেষে, কারো বাড়েনি। কিন্তু সরকারি কর্মচারীদের মূল্যস্ফীতির চাপে তারা একেবারে জর্জরিত হয়ে আছেন। 7,000 কোটি টাকা, সেটা এখন এটা স্থগিত করা হয়েছে, এবং ভিএটির ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে তারা ছাড় দিয়েছেন, কিন্তু অনেক ক্ষেত্রে এখনো রয়ে গেছে। আমরা এটা বলি বলে আমার নিজের কাছে অনেক ইমেল পাঠিয়েছেন সরকারি বেনামে, সরকারি আমলারা হয়তোবা, যে আমরা মানে গালিগালাজ করে আর কি। কিন্তু দেখেন, তাদের টাকাটা কিন্তু আমাদের পকেট থেকেই যাচ্ছে, আর এই দুর্মূল্যের সময় তাদের ওয়েলফেয়ারের কথা আমরা ভাবছি। তো সুতরাং আসলে সামগ্রিকভাবে আমরা এই সংস্কারের যে প্রাথমিক
ধাপটা, সেই ধাপটাও খুব একটা দেখতে পাচ্ছি না। অনেক ক্ষেত্রে নেওয়া হয়েছে, আমি অর্থনৈতিক ক্ষেত্রে বলতে পারি যে ব্যাংকিং খাতের যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরে সরকারি ব্যয় কমানোর জন্য পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যে কিছু প্রকল্প কাটছাট করার কথা বলা হয়েছে সেগুলো, কিন্তু এগুলো যথেষ্ট না। ইমিডিয়েট সমস্যাগুলি যেগুলো মানুষের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রাকে ধাক্কা দিচ্ছে সেইটা। এবং আমরা তো এর মূল্যস্ফীতির পাশাপাশি আমরা কিন্তু দেখতে পেলাম না যে এই ওপেন মার্কেট সেলে, খোলা বাজারে বিভিন্ন পণ্য যে বিক্রি করা হয় সেইটার পরিমাণ বাড়ানো কিংবা সেটার আওতা বাড়ানো হয়নি। এবং অ্যালাউন্স বিভিন্ন ভাতা যেটা দেওয়া হয় সেটাও কিন্তু দেওয়া হয়, সংখ্যাও বাড়ানো হয়নি, পরিমাণও বাড়ানো হয়নি। তো এইগুলো হচ্ছে জরুরি বিষয় এখন। তারপরে চলমান বিষয়গুলি, অন্যান্য বিষয়গুলি যেগুলো চলমান সেগুলো আমার কাছে মনে হয় যে এই যে নিয়ে সংস্কার নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, আলাপ আলোচনা চলুক, কিন্তু সরকারকে দৃশ্যমান কিছু উন্নতি এবং কিছু পদক্ষেপ না দিতে পারলে, সরকার যদি দেখাতে না পারে, তাহলে কিন্তু তাদেরকে সেই ব্যর্থতার দায় নিয়েই চলে যেতে হবে। এবং আমার মনে হয় যে সংস্কার করলে কিছু অনেক সংস্কারের প্যান্ডোরা বক্স অনেক খোলা হয়েছে। এবং আমরা ১/১১ সময়ও কিন্তু অনেক দেখেছিলাম, অনেক প্রতিষ্ঠানের কথা, বেটার বিজনেস ফোরাম, এই ধরনের অনেক সেগুলো একজনও বলেছেন, সেটার ফলাফল কিন্তু তেমন হয়নি। সুতরাং কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ, কিছু লো হ্যাঙ্গিং ফ্রুট এবং কিছু মধ্যমেয়াদী কাজ দিয়ে এই সরকার মানুষের জীবনে একটা স্বস্তি দিতে পারে এবং পরবর্তীতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংস্কার চলমান রাখার একটা প্রক্রিয়া শুরু করে দিতে পারেন। এইটাই সরকারের আসলে এজেন্ডা হওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন।